আমাকে অ্যালাউ করছে না। আজকের দিনে পালবাবু সবাইকে ছেড়ে যাচ্ছেন, সেই জন্য খুবই আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমার কাছে বড় ব্যাপার হচ্ছে যে আমি দু কথা বলবেন পালবাবু। বেরিয়ে যাচ্ছে টোটালি, সার্ভিসটা আমার কাছে বড় ব্যাপার নয়। আমি শুধু সার্ভিস করতে গিয়ে আসিনি, আমার এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে গোটা আরামবাগ সাব ডিভিশনের প্রত্যেকটা ছেলে, ওইটাকে আমি কিছুতেই ছেড়ে যেতে হবে এটা মন থেকে মেনে নিতে পারছি। কিন্তু সার্ভিসের যাই হোক, আমাকে বলতে হবে কিছু কথা যেটা আমার খুব জরুরি বলা দরকার। আমি দাঁড়িয়ে বলি, কোনো অসুবিধা নেই, সেই অসুবিধা হলে আমি বলবো। আমি সম্বোধনা জানাতে পারলাম না প্রত্যেকের, ক্ষমা করবেন, কেন আমার কিছুগুলো কথা বলার দরকার। আমি এটা আমার সার্ভিস মানে পুরো লাইফের মানে 21 বছর 5 মাসে আমি সার্ভিস থেকে বেরিয়েছি, একটা সার্ভিস করেছি এয়ারফোর্সে, সেটা ছেড়ে এসে আমি একটা MBA কলেজ করেছিলাম। কিন্তু BSNL যোগ করার পর এই যে রিটায়ারমেন্ট, এইটাকে আমি মেনে নিতে পারছিলাম কেন জানি না। আমার সঙ্গে কী এমন অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে যে আমি এইটাকে ভুলতে পারছি। অথচ এয়ারফোর্স আমি ছেড়ে এসেছি 2007 সালে আমি ঢুকেছি, বেরিয়েছি, ওখানে কিন্তু আমার এই ইমোশন ছিল না। আমি কেন জানি না এইটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। আমার আগের দিন আমার JTO সাহেব, যেই সাহেব আমাকে ডেকে নিয়ে গিয়ে বসে, আমি কিছুতেই ইমোশন, আমি ঘরে আজ আমার চেহারা খারাপ হবে, আমি কাউকে বোঝাতে পারছি না। সবাই বলছে তোমার কোনো প্রবলেম হয়েছে, আমার কাছে ব্লাড টেস্ট হয়েছে লাস্ট 2 মাস আগে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমার শরীর খারাপ হয়েছে। আমার মধ্যে একটা ওই জিনিসটা আমি কাউকে বোঝাতে পারছি না, কেউ বুঝবেই না ব্যাপারটা। আমি আরামবাগে BSNL আসার পর আমি একমাত্র যে 2008 সালে আমি ট্রেনিংয়ে যাই, 1 জানুয়ারি 2009 আমি এখানে আসি। আমার 3টে স্টেপে আমি এখানে সার্ভিস করি। প্রথমে আমি ট্রান্সমিশনে আছি, শুধু ট্রান্সমিশন দেখতাম, তখন ট্রান্সমিশন ছিল আরামবাগ থেকে কলাছড়া অবধি। তখন রাত দিন দুপুর কোনো আমার কাছে কাজটা আমার কাছে কোনো কঠিন জিনিস নয়, না আমরা যে পজিশন থেকে আমি কাজ করে এসেছি এগুলোকে আমার কিছু মনে হতো না। ঠিক আছে, অনেকে হয়তো ব্যাপারটা ভাবতো যে দেখানোর জন্যে, যে আমার যদি দেখানোর ব্যাপারে ছিল তাহলে আমি আজও এখানে রবিবার দিন কাজ করে যাই, কেউ জানতেই পারে না যে আমি এখানে আসি। ইভেন আমি আমার GM অফিসের মধ্যে জানাই না। ঠিক আছে, সেটা ব্যাপার নয়। আমার অ্যাকচুয়ালি ডিফেন্সে যাওয়ার পর আমার মানসিকতা টোটালি চেঞ্জ। সেখান থেকে এসে আমাকে যদি কোনো একটা দায়িত্ব দেওয়া হয়, এই রিসেন্টলি জব বলছি, পাণ্ডুগ্রামে আমাকে মানে শিফটিংয়ের দায়িত্ব দেয়। সেই শিফটিং আমি শুরু করি কবে, 23-24 তারিখে। আমি ওই কাজটা কমপ্লিট করে যাবই, তাতে আমার রাত দিন জাগতে হয়, আমি সেরকম একটা এই ধরনের আমার একটা মানসিকতা কাজ করা। এবার আসি আমার আরামবাগের স্টাফেদের। আমি যদি আমার আরামবাগের মেন এই অফিসে, আরামবাগ অফিসে যদি প্রত্যেকের ভাবি, আমি প্রথম থেকে বলছি সুইচিংয়ে অনেক যেটি হচ্ছে, প্রত্যেকের সঙ্গে আমার রিলেশন সেইভাবে যেটা সার্ভিস ভালো করা যায়, আমি কিন্তু সেই রিলেশন রাখতাম। ঠিক আছে, যেই এসছেন, এর আগে মনোরভাব ছিল, শশীভূষণ ছিল, এখন রাহুল সাহেব এসছেন, অনির্বাণ এসছে। আমি সবার মধ্যে একটা টিম তৈরি করে কাজ করতে চাই, এবং প্রত্যেকের কাছে আমি রেসপন্স পেয়েছি। CSCতে কোনো লোক নেই, বাবলু এবং বাবুয়া, ওদের কাছ থেকে যে রেসপন্স পেয়েছি মানে সেটা ভোলার নয়। এইগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। সুইচ রুমে সন্টু আছে, পাপা আছে, প্রত্যেকে কিন্তু আমাকে 100% হেল্প করেছে, মানে আমার দিক থেকে কোনো অবজেকশন নেই। এবারে আমার কাছে দুটো মানে ক্যারেক্টার আছে, এক হচ্ছে আমি SD, এক হচ্ছে আমি একজন হিউম্যান। ঠিক আছে, আমি যখন কাউকে বকি, সার্ভিস খাতিরে আমাকে করতেই হবে। আমি যে পজিশনে বসে আছি, আমি চিৎকার চেয়ে আমি না করলে কাজ হবে না, এটা নর্মাল ব্যাপার। এটা আমি 3টে সার্ভিসেই দেখে এসেছি, সব জায়গাতেই কিন্তু এরকমই। সব জায়গাতেই আমি ওইরকম একটা পোস্টে থাকতাম যেখানে আমাকে আরও 40টা ছেলেকে দিয়ে আমাকে কাজ করাতে হবে। কিন্তু আমার ভেতরে একটা মন আছে, আমি এখানে কাউকে যখন বুকে পাড়া দিতাম, তো বাড়িতে গিয়ে ভাবতাম যে এইটা আমার বলা উচিত হয়নি। আবার কিছু মনে হতো না, আমি যদি সার্ভিসের SD হয়ে কাজ করি, আমাকে এটা করতেই হবে। মানে আমার একটা ফিল হতো, ভেতরে মানুষটা আমাকে কিন্তু বলতো এটা ঠিক হলো না। আমি যাকে বকি তাকে কিন্তু স্নেহটা আমার তার সঙ্গে আছে। হয়তো অনেককেই বলেছি, আমার এই পজিশনে এসে না বললে কোনো উপায় ছিল না। এরপরে রয়ে গেল আমার এক্সচেঞ্জে, প্রত্যেকটা এক্সচেঞ্জ আমাদের এই যে পালবু আছেন জানেন, ওনার এক্সচেঞ্জ আন্ডারে অনেক এক্সচেঞ্জ আছে। আমি প্রত্যেকটা এক্সচেঞ্জের ছেলে 2টো করে দিয়েছি, তাকে বলেছি ভাই 24 ঘন্টা চালাতে হবে, কীভাবে চালাবে সেটা তোমরা ব্যাপার। আমি কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জে, গোঘাট, কামারপুকুর তো এখন একজন,
সে একা এক্সচেঞ্জটা চালায়, যখনই তাকে ডাকি আমি তাকে পেয়ে যাই। এইটার সঙ্গে তার মানে কি, আমার ওই পার্টিকুলার এমপ্লয়ির সঙ্গে যে রিলেশনটা আমার এত ভালো তৈরি হয়েছে, যেটাকে আমি ছাড়তে পারছি না, যেটার জন্য আজ আমার কষ্ট হচ্ছে। হাজিপুরে একই কেস, পাণ্ডুগ্রাম, মদনগঞ্জ, প্রত্যেকটা ছেলে, আমি তিরোল বলুন, ষষ্ঠীপুর বলুন, কোনো ছেলে বাড়িতে হয়তো সেদিন রেস্টে আছে, এমার্জেন্সি হয়েছে, ডেকেছি, কোনো না বলেনি, তার মধ্যে কিন্তু কাজটা করেছে। এই কাজের মধ্যে দিয়ে আমার প্রত্যেকটা এমপ্লয়ির সঙ্গে এমন রিলেশন তৈরি হয়ে গেছে, যেটাকে ছাড়তে আমার কষ্ট লাগে। আমি জানি আমাকে রিটায়ার করতেই হবে, উপায় নেই, 7 বছর বয়স হয়ে গেছে, আমাকে রিটায়ার করতে হবে, সার্ভিস রুমে কোনো ইয়ে নেই, কিন্তু এইটাকে ছাড়তে পারছি না। কিন্তু এটা তো দীর্ঘদিনের ব্যাপার না, 2009 সাল থেকে এই রিলেশনটা তৈরি হয়ে আসছে, সেটা 1-2 দিনে ছাড়বে না। 3 মাস যাবো, আপনারা জানেন না হয়তো, কাজকর্ম আমি করছি, কিন্তু সবসময় আমার এই 28 তারিখের ডেটটা মনে পড়ছে যে আমাকে এই ছেলেগুলোকে ছেড়ে চলে যেতে হবে। এই কষ্টটা আমার এখন কতদিন চলবে আমি নিজে। সেই জন্য আমি যদি কাউকে পার্সোনালি কোনোভাবে কাউকে কিছু করে থাকি, কিছু বলে থাকি, সেগুলো কিন্তু মনে রাখবে না। এটা একটা এসডির কথা, এটা কিন্তু পরেশনাথ পালের কথা নয়। এইটা থেকে আমাকে ক্ষমা করবে, ঠিক আছে? এবং প্রত্যেকের কাছে আমি একটা এত ভালো মানে গুড কোঅপারেশন পেয়েছি, যার জন্য আমি আজকে আরামবাগে যে সবাই আমাকে বললো যে আমি এই কাজ করছি, আমি একা করেছি? আমি তো শুধু নামমাত্র দাঁড়িয়ে আছি, কাজ তো করেছে অন্যজনে। তারা যদি আজ আমার পাশে না থাকতো, তাহলে আজকে সবাই আমার জন্য বলছে, সেটা আমি হতে পারতাম না, আমি করতে পারতাম না। বিশুদাকে আমি ফোন করছি 5টার সময়, সন্ধ্যে 5টার সময়, বিশুদা আজকে রাত্রেবেলা ওখানে এই অবস্থা হবে, আমাকে থাকতে হবে। বিশুদার সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে সব কিছু রেডি করছি। অন্য এক্সচেঞ্জে পুলকেশ, যে রবিবার দিন আমার এক্সচেঞ্জ ডাউন হয়ে পড়ে, আমি রবিবার যাচ্ছি, উনি গাড়ি নিয়ে আমাকে আসছেন। তাহলে ওনারা যদি আমার সঙ্গে হেল্প না করে, আমি কাজটা করবো না। আমি তো শুধু নামমাত্র, আমি একটা মিডিয়া, আমি যা দাঁড়িয়ে আছি অন্যদিকে কাজটা করাচ্ছি, এইটা আমার কৃতিত্ব, আর কিছু না। এই জন্য তো এইরকম কাজ করতে করতে প্রত্যেকটা খানাকুল বলুন, সবলসিংপুর বলুন, নদীপুর, ওই রকম একটা রিলেশন এমন তৈরি হয়ে গেছে যে ওইটাকে আমি কিছুতেই ছাড়তে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। আজ আমি 3-4 দিন যাবো এরকম চলছে আমার। আমি জানি না কেন আমার মানে এই ধরনের ইমোশনটা তৈরি হয়েছে, অথচ আমি আর দুটো সার্ভিস করে এসেছি, কিচ্ছু মনে হয়। সেখানকার পরিবেশ একরকম, বিএসএনএল কাজের পরিবেশে সবাইকে নিয়ে তো, প্রত্যেকের সঙ্গে আমার ইন্টারাকশন, এবং সবার কাছ থেকে আমি 100% ফুল কোঅপারেশন পেয়েছি। কিছু স্পেশাল ক্যাটাগরি আছে এলসিওদের কাছ থেকে, সিকিউরিটিদের কাছ থেকে। সিকিউরিটিদের ডিউটি নিয়ে আমরা হয়তো সার্ভিস পেমেন্ট করছে না ঠিকঠাক, ওরা কিন্তু ডিউটিটা করে গেছে, এবং আমি রিকোয়েস্ট বেসিসে উনি করেছেন। তাহলে আমাকে অন্তত বাড়িতে গিয়ে এইদিকে ভাবতে হচ্ছে যে আমার সিকিউরিটি আছে ওখানে, এইটা সিওরিটি ওনারা দিচ্ছে। আমি এই জিনিসটা পাওয়াটা ওদের কাছ থেকে আমার একটা বড় ব্যাপার। ডিপার্টমেন্ট কিছু দিল না, তার জন্য আমি হয়তো কিছু করতে পারলাম না। এই ডিপার্টমেন্ট তো সবাই জানেন যে এসডির ক্ষমতা কতটুকু, কাজ করাতে হবে, কিন্তু তাদের যে ফেসিলিটি দিতে হবে সেটা কিন্তু কোনোদিনই ভাবে না। দীর্ঘদিন সিকিউরিটিরা পয়সা না পেয়ে এখানে কাজ করছে, এটা খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। আমি যখন তাকে বলতাম যে কাজটা করো, আবার পরক্ষণই বলতো ও তো পয়সা পায় না, অসুবিধাকে কাজটা করাচ্ছিস। এখানে আমি 50% দায়ী পয়সা না দিতে পারার জন্য, কিন্তু সিস্টেমটা মনে আছে যে আমি কিছু করতেও পারবো না। আজকে এই যে অভিজিৎদের 4টি ছেলে আর গৌতম দাদা, এই যে 5 জনের জন্য আমি ডিজিএমের কাছে যতবার গেছি ততবারই বলছি, স্যার অন্তত যা কিছু একটা ব্যবস্থা করে এদের 4টের ব্যবস্থা করুন না, হয়ে যাবে। অথচ ওই ছেলেগুলি 1000-1500 টাকা পেয়ে সাড়ে মাসে কাজ করছে। এটা আমার কাছে বিরাট কষ্টদায়ক ব্যাপার, এটা আমি কাউকে বোঝাতে পারিনি। কেন আমার মনের মধ্যে কি হচ্ছে, আমি তাকে দিয়ে কাজ করছি, তাকে সারা মাসে 1500 টাকা দিচ্ছি, আর আমি এই টেবিলে বসে আমি আমার মাসের পেমেন্টটা নিয়ে চলে যাচ্ছি। কিন্তু সিস্টেমটা এমন করে রেখেছে, আমি জিএমের কাছে পর্যন্ত গেছি ওদেরকে বলার জন্য পার্সোনাল বেশি। আমি আজ এসডি হিসেবে আমাকে ছেলে কাজ করে, ওরা এরকম অসুবিধা ভোগ করছে, আপনি এই ব্যাপারটা কিছু করুন। লাস্টে ভাবলাম আমার তো হয়ে যাবে, 18 তারিখে কন্ট্রাক্টের সঙ্গে কথা হয়ে গেল, কিন্তু সেখানে এমন একটা মার প্যাচ করে দিয়েছে যে কন্ট্রাক্টটা ছেড়ে পাঠিয়েছে। আমি জানি না এই 5টা ছেলের কী হবে, খুব কষ্টদায়ক ব্যাপার। আমি ভেবেছিলাম এই 5টা ছেলে হয়ে যাবে, আমিও শান্তিতে যেতে পারবো যে হ্যাঁ প্রত্যেকে যেন ঠিকঠাক পেমেন্টগুলো পাচ্ছে, কারণ আমি তাদেরকে যে কাজ করিয়েছি, যখনই বলেছি তখনই এসেছে। রাত্রে সন্ধ্যা 8টা বেজে গেছে, অভিজিৎটা থেকেই গেছে। এবার তারা পেমেন্ট পাচ্ছে না, ন্যাচারালি ওরা ভাববে এই যে আমার জন্য কিছু করছে না, আমার কাজের জন্য কাজ করতে গিয়ে আমরা কাজটা করে দিচ্ছি, অথচ আমার পয়সা পাচ্ছেন, তার জন্য এসডিএফ কিছুই করছে না। আমি ইউনিয়নকে বলছি যে আপনারা একটু প্রেশারাইজ করুন। আমি তো অ্যাজ এ স্টাফ হিসাবে আমি আবেদন করতে পারবো, আমি তো প্রেশারাইজ করতে পারবো না। ইভেন আমি এটাও যদি যে
না আমি কাজ করবো না, এটা আমি বলতে পারি না, কোনোভাবেই বলতে পারি না। সেই ক্ষেত্রে আমাদেরকে এলসিওর কাছে হেল্প নিতে হচ্ছে। এলসিও তো 100% হেল্প করছে, বিভাস থেকে শুরু করে প্রভাস, আমাদের কি যেন বলে নদীপুরে, উনি ওখানে গিয়ে হেল্প করেছেন, নদীর কাছে মেশিন নিয়ে এসে জয়েন করেছেন, যার জন্য আমি সবার কাছে ঋণী হয়ে ফিরে চলে যাচ্ছি। যাই হোক, আমি আজকে বলার মতো পরিস্থিতি নেই। আমাদের এসডি সাহেবকে সম্বর্ধনা দেবেন আমাদের জেডিও সাহেব। কাল কি করে এখান থেকে বেরিয়ে আসবো, গাড়িতে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। কি এমন অ্যাটাচমেন্ট হয়েছে? এবার শাল দিয়ে সম্বর্ধনা দিচ্ছেন জেটিও সাহেব এসডি সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন। এবার এবার তুমি দাও, তুমি পেয়ে যাও। এবার এত কেন গিফটের ব্যবস্থা করেছেন আপনারা? ঠিক আছে, আপনারা আমাকে যেটা দিয়েছেন এর থেকে বড় গিফট এবার এবার একটা গিফট পাল্লাবুকে দেবেন। নিশ্চয়ই প্রশ্ন করবেন না, একদম। পাল্লাবুকে দেবেন পুলকেশ দা। পুলকেশ দা, আচ্ছা আমাকে বাহ, পুলকেশ দা এদিকে ঘুরে, এদিকে ঘুরে, উল্টো দিকে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের এসডিসিএতে আজকে অতিথি হিসেবে দিয়ে এসেছেন সুখদেব পালবাবু। সুখদেব পালবাবুকে রিকোয়েস্ট করব যে পরেশনাথ পালবাবুকে এটা এই গিফটটা দিয়ে ওনাকে সম্বর্ধনা দিতে। সাদা মাথায় বেরুবে, যেখানে জয় হাততালে, জয় হাততালে। এবার অনির্বাণদা সুখদেব পাল্লাবু আর একটা গিফট দেবেন, উনি নিয়ে এসেছেন পাল্লাবুর জন্য, বন্ধুর জন্য। ঠিক আছে, এবারে আমাদের অনির্বাণদা আপনার ব্রিফকেসটা তুলে দিচ্ছেন। আচ্ছা হোসেন, সবশেষ হোসেন মিষ্টি। আচ্ছা হোসেনকে এটি মিষ্টি প্যাকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, যারা এলসিও এসেছেন আপনাদের যদি, আচ্ছা অখিলদা, আচ্ছা অখিলগিরি, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের মেঘনাথ দা, আচ্ছা আর কেউ যদি ব্যক্তিগতভাবে কেউ নিয়েছেন এলসিওরা, এলসিও আমাদের পার্টনার, হ্যাঁ প্রত্যেক আসুন। এইটাই সব থেকে বড় আমার গিফট, কেন এটাই হচ্ছে সব থেকে বড় গিফট আমার। আমাদের বিভাস দা পুষ্পস্তবক দিয়ে এসডি সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন। সরে যান, একটু সরে যান, এদিক দিয়ে, এদিক দিয়ে আসুন। এসডি সাহেবকে সম্বর্ধনা দিচ্ছেন।
সামনে ভিড় করবেন না, একটু সরে যান। এরপরেতে আমাদের রাজীব দা এসডি কে সম্বর্ধনা দিচ্ছেন। রাজীব ভদ্র আমাদের পার্টনার। ছাতা দিলাম, চলে দিলাম। দুষ্টু মিষ্টি গিফট দিয়ে সম্বর্ধনা দিলেন রাজীব দা। আপনি গুরুজন। এটাই রয়ে যাবে, এটাই হচ্ছে সম্পর্ক। এটা আরামবাগের কাছ থেকে সবাইকে শিখতে হবে। এবার আমাদের আশিস দা সম্বর্ধনা দিচ্ছেন এসডি সাহেবকে। একটু সরে যান, একটু সরে যান, ওখান থেকে সরে যান। এবার আমাদের মায়া কেবিল থেকে সম্বর্ধনা দিচ্ছেন এসডি সাহেবকে। আমাদের নতিপুরের এলসিও, বিএসএনএল এর পার্টনার। এবার আমাদের খানাকুলের যে এলসিও তাপসী কেবিল নেটওয়ার্ক থেকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের সুমন দা। সুমন ভালো থেকো। রাখবেন। এবং এরপরেতে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন সব থেকে ঝগড়া করে যে এলসিও ভিসিতে, সেই আমাদের জসিম দা। কানেকশনও কিন্তু সব থেকে দেয় জসিম দা। দেখুন এই মুহূর্তটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। তো মোটামুটি আমরা এখানেতে আমাদের যে সেরিমনিটা শেষ করার আগে আমরা আমাদের এখানের মধ্যে অনেকেই জানেন না যে একজন শিল্পী মানুষ কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আমি পুলকেশ দাকে রিকোয়েস্ট করব যে পুলকেশ দা যেন 2 লাইন গানের মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানটাকে সমাপ্তির পথে নিয়ে যান। তো পুলকেশ দার কাছে রিকোয়েস্ট থাকবে যে একটা সঙ্গীতের জন্য আপনি এদিকে আসুন পুলকেশ দা। না এমনি সঙ্গীত কোন, তারপরে গণসঙ্গীত দিয়ে এই মাইক্রোফোনটা নিয়ে ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, এই যে গিয়া থর তর কাঁপে আজি এমন তর, এই যে গিয়া থর তর কাঁপে আজি এমন তর, সেই দীনতা ক্ষমা করো ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। অসাধারণ। আর একটা, যেহেতু আমরা এখানেতে আমাদের ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন আছেন, বিএসএনএল এমপ্লয়িজের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করব একটা গণসঙ্গীতের জন্য, কারণ আমরা চিরকালই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছি এবং বিএসএনএল এর লড়াই সংগ্রাম করছি। তো পুলকেশ দাকে রিকোয়েস্ট করব যে একটা গণসঙ্গীত দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটাকে ইতি টানবো। পুলকেশ দা একটা গণসঙ্গীত। ভাগ্য তো দায় নয় বন্ধু, নয় নয় জন্মের অভিশাপ নয়, ভাগ্যকে গড়ছি তো আমরাই, সূর্যের সাথে হোক রং বিনিময়। ভাগ্য তো দায় নয় বন্ধু, জীবন থেকে নিলেম যাতাই মেলাই লেখার সাথে, হাতের কোদাল গাইতি শাবল ছন্দ পাবি তাতে, জীবন থেকে নিলেম যাতাই
মেলাই লেখার সাথে হাতের কোদাল গাইতি শাবল ছন্দ পাবে তাতে পুঁথি থেকে ভরে দেব জীবনের শূন্য সক্ষম সচেতন জীবনের জন্য এসো আমাদের পদাঘাতে ভেঙে গেছে একদিন বাস্তিল দুর্গের লৌহ কপাট মিশলিনী মিশরীর হিটলারি দাপটের ইতিহাস আমরাই করেছিল পাঠ আমাদের পদাঘাতে ভেঙে গেছে একদিন বাস্তিল দুর্গের লৌহ কপাট মিশলিনী মিশরীর হিটলারি দাপটের ইতিহাস আমরাই করেছিল পাঠ এসো মরু প্রান্তর বন্দর ছাড়িয়ে মারিয়ে মারিয়ে শত রক্ত ধারা আমরা শ্রমিক আর মজুর কৃষাণ দুনিয়ার বঞ্চিত সর্বহারা এসো থ্যাংক ইউ নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে আমরা এখানেই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। হ্যাঁ